আসলে স্যামসাং গতবারের থেকে এবার যে উন্নতি করবে সেই জায়গাতে তারা কিছুটা অলস হয়ে গেছে। কম্পিটিশন নেই মার্কেটে, কি আর হবে। চাইনিজ কোম্পানিগুলো যখন আসবে তখন আমরা আশা করছি যে স্যামসাং আরেকটু বেটার করবে, আরেকটু তাড়াতাড়ি উন্নতি করবে। তবে উন্নতি আছে। উন্নতির জায়গায় এটাই যে স্যামসাং এই ফোল্ড 4 ফোনে গতবারের থেকে বাইরের যে স্ক্রিনটা আছে অর্থাৎ কভার স্ক্রিন, সেই স্ক্রিনের বেজেলস গুলো কম করে দিয়েছে, সেই স্ক্রিনের চিন কম এবং সেটা একটু চওড়া হয়ে গেছে, যার ফলে ইউজ করতে একটু সুবিধা হচ্ছে। আর ভেতরে যে বড় ডিসপ্লেটা আছে 7.6 ইঞ্চি একটা ট্যাবলেটের মতো বিশাল বড় ডিসপ্লে, সেই ডিসপ্লেটার ক্ষেত্রে আমরা বেশ কিছু উন্নতি দেখছি। যেমন এই ডিসপ্লেটাতে আগের থেকে বেটার প্রোটেকশন ইউজ করা হয়েছে, আর বাইরের ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে। ভেতরের ডিসপ্লেতে চিন বেজেলস যথারীতি কম, আর ইউজেবিলিটির সুবিধার জন্য তলার দিকে একটা বার দেওয়া হয়েছে, যে বারটা থেকে আপনি দুটো আঙুল দিয়ে অনায়াসে স্প্লিট ভিউতে চলে যেতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। আসলে এই ফোনটা সত্যি সত্যি তৈরি করাই হয়েছে মাল্টিটাস্কিং এর কথা ভেবে। এই ফোনটার ইউজেবিলিটিটা সেটা অনেক বেটার। যারা প্রোডাক্টিভ কিছু কাজ করবেন তাদের জন্য এই মাল্টিটাস্কিং এর ব্যাপারটা ভীষণই কাজের। আপনি এই ফোনটাকে ট্যাবলেটের মতো ইউজ করবেন, ওয়েবসাইট ভিউ করবেন, বিভিন্ন রকম ছোট ছোট অ্যাপ্লিকেশন আশেপাশে খুলে রেখে আপনি স্মুথলি সেটাকে ব্যবহার করতে চাইবেন, তাহলে হ্যাঁ, এই ফোনটা কাজে লাগবে। কিন্তু যদি আপনি এই ফোনে ভাবেন মুভি দেখবেন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করবেন, তাহলে কিন্তু এই ফোনটা খুব একটা কাজের নয়। আপনি যদি ইউটিউব ভিডিও চালান তাহলে উপরে নিচে আপনি যেভাবেই ফোনটাকে ঘোরান না কেন, উপরে নিচে সব দিকেই এই ফোনটাতে বড় বড় মোটা মোটা তলায় উপরে বেজেলস দেখা যাবে। মানে এটা বেজেলস নয়, উপরে বড় বড় বর্ডার দেখা যাবে। এই যে বললাম উপরে নিচে বড় বড় বর্ডার দেখা যাবে, এই গল্পটাই আবার মুহূর্তের মধ্যে পাল্টে যাবে যদি আপনি এখানে ফ্লেক্স মোড ইউজ করেন। অর্থাৎ ফোনটা একটু এরকম ভাঁজ করে নিলেন, তাহলেই ফোনের ইউজেবিলিটিটা আবারও বদলে গেল। উপর দিকে আপনি ভিডিও দেখছেন, তলার দিকে আপনি ফ্লেক্স মোডে বিভিন্ন রকম কাজ করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন, ইউটিউব ভিডিও দেখতে দেখতে কমেন্টের রিপ্লাই, অন্যান্য কি ভিডিও আছে সেটা স্ক্রল করা। এছাড়া ফ্লেক্স মোডে তলার দিকের ডিসপ্লেটা সেটা কিপ্যাডের মতো ইউজ করা যাবে, টাচ প্যাডের মতো ব্যবহার করা যাবে। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো না? আপনি মনে করুন বড় ডিসপ্লেতে একটা মুভি দেখছিলেন, সেই মুভিটা সরাসরি ছোট ডিসপ্লেতে চলতে শুরু করবে। আপনার যে ফ্লো, অর্থাৎ আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সের যে ফ্লোটা, সেই ফ্লোটা কোনোভাবে বিঘ্নিত হবে না। এইসব ছোটখাটো ব্যাপারগুলোতে স্যামসাং সত্যি নজর দিয়েছে এবং এগুলোর কাজে লাগে। একটা ফোল্ডিং ফোন এই জায়গাতে কিন্তু সত্যি কিছু এক্সিলেন্স করছে, আমাদের কিছু ভ্যালু প্রোভাইড করছে। তাহলে কি আগের বারের থেকে গ্যালাক্সি Z Fold 4 আমাদের বেটার কিছু দিতে পারছে না, আমাদের ভ্যালু ফর মানি কিছু প্রোভাইড করতে পারছে না, নতুন কিছু গেম চেঞ্জিং নেই? সত্যি বলতে কি না, গেম চেঞ্জিং কিছু নেই। আগের বারের থেকে হালকা, আগের বারের থেকে পাতলা, আগের বারের থেকে বেজেলস কম, আগের বারের থেকে আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা আরো ভালোভাবে দেখা হয়েছে, যেখানে আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা খুব কমই বোঝা যাচ্ছে, তবু গেম চেঞ্জিং নয়। এবার ফ্রেমটা পুরো বডিটা অ্যালুমিনিয়ামের করা হয়েছে, যার ফলে তুলনামূলক হালকা হয়েছে, অনেক শক্তপোক্ত, হাতে নিয়ে মনে হচ্ছে হ্যাঁ এটা জবরদস্ত জিনিস ধরেছি। এবং বাইরে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে, আর ভেতর দিকে পাতলা একদম একটা প্রোটেকশন ছিল, সেই প্রোটেকশনটাও আগের থেকে উন্নত করা হয়েছে। IPX8 রেটিং রাখা হয়েছে। IPX8 কি? IP68 নয়, কিন্তু IPX8 মানে সেটা ওয়াটার রেজিস্ট্যান্ট, সেটা কোনোভাবেই ডাস্ট রেজিস্ট্যান্ট নয়। আর এর সাথে এবার যে কভারটা দেওয়া হয়েছে, সেই কভারটা ফোনটাকে মোটা করে দিচ্ছে, দেখতে বাজে করে দিচ্ছে, এটা ঠিক, কিন্তু কভারটার বেশ কিছু ব্যবহারও রয়েছে। কভারটার সাথে এস পেন রয়েছে, যে এস পেনটা সত্যি কাজে লাগে। এস পেন জিনিসটা বরাবরই কাজের, আপনারা জানেন। আর এই ফোনের সাথে কিছু অত্যাচার সহ্য করে নিলে, কিছু ঝামেলা আপনি বরদাস্ত করতে রাজি থাকলে এস পেনটা আপনার কাজে লাগবে। ফ্রেমটা ফোনটাকে বাঁচাবে, তার সাথে স্ট্যান্ড হিসাবেও কাজ করবে। এখানে প্রসেসরের ক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। গতবারের থেকে পারফরমেন্স অনেকটাই উন্নত হয়েছে। 8+ Gen 1 থাকার ফলে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কখনোই কোনো রকম ল্যাগ আমরা দেখিনি, ফ্রেম ড্রপ দেখিনি, একদম ঠিকঠাক স্মুথলি সব কাজ হচ্ছে এবং সেই কারণেই প্রোডাক্টিভিটিটা এত বেড়ে গেছে। এছাড়া আমরা যখন জেনসন ইম্প্যাক্ট খেলে প্র্যাকটিস করে দেখলাম, সেই খেলার সময় আমরা 40 FPS এ 45 FPS এ খেলতে পেরেছি। এমনকি এরকমও ফিলিং দিচ্ছিল যে আমরা এটা 60 FPS এ খেলছি। তো সেক্ষেত্রে পারফরমেন্সের দিক দিয়ে কোথাও পিছিয়ে নেই এই ফোনটা, বরঞ্চ অনেক কিছু থেকে এগিয়ে রয়েছে। আর তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির ক্ষেত্রে। স্যামসাং গতবারের থেকে কিন্তু বড় ব্যাটারি দেয়নি, 4400 mAh ব্যাটারি এবারও রয়েছে, 25 ওয়াটের চার্জিং এবারও রয়েছে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবারও রয়েছে। এছাড়াও এখানে রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটি রয়েছে। কিন্তু এবার ব্যাটারি ব্যাকআপ আমরা অনেক বেশি পাচ্ছি, প্রায় 6 থেকে 6.5 ঘন্টা আমি স্ক্রিন অন টাইম পেয়েছি নিজে এক্সপিরিয়েন্স করে। তো সেক্ষেত্রে এখানে ব্যাটারি ব্যাকআপ ভালো হলো কি করে? দুটো কারণে। প্রথমত এর ডিসপ্লে অনেক বেশি অপটিমাইজ, দ্বিতীয়ত এখানে যে প্রসেসর রাখা হয়েছে সেই প্রসেসরটা 4 ন্যানোমিটারে তৈরি এবং অনেক বেটার অপটিমাইজড প্রসেসর। তবে এই প্রসেসর কিন্তু গরম হয়, এই ফোনটার ব্যাক প্যানেল গরম হয়ে যাচ্ছে। আমরা যখন ভিডিও প্লে করছি তখনও দেখছি যে ফোনটা গরম হয়ে যাচ্ছে। না, আমি বলছি না ওভারহিট হয়ে যাচ্ছে, আপনি হাত দিলে বেশ ভালো রকম গরম টের পাবেন, কিন্তু তার জন্য যে ফ্রেম ড্রপ হবে, তার জন্য যে পারফরমেন্স ড্রপ হবে, তার জন্য যে ক্যামেরা বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারটা হচ্ছে না। তো গরম হচ্ছে কিন্তু সেটা কাজ চলে যাচ্ছে। ফ্ল্যাগশিপ ফোন, অনেক দামি ফোন,
স্যামসাং তাই এই ফোনে ক্যামেরা দিতে কোনো কার্পণ্য করেনি, পাঁচখানা ক্যামেরা দিয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, তারপর একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের, তারপর 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স। বাকি দুটো ক্যামেরা কোথায় গেল? হ্যাঁ, অবভিয়াসলি ফ্রন্টে একটা সেলফি ক্যামেরা রয়েছে, এছাড়াও একটা বড় ডিসপ্লের মধ্যে ইনভিজিবল আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাটা 4 মেগাপিক্সেলের, এবারও 4 মেগাপিক্সেলের। তবে এই 5টা ক্যামেরা আসলে কতটা কাজে দিল? 5টা ক্যামেরার আমরা তো হিসাব করবো না, আমরা আউটপুট কতটা ভালো পাচ্ছি, এক্সপিরিয়েন্স কতটা ভালো পাচ্ছি, সেটাই তো আসল কথা। তো এই 5টা ক্যামেরা আমরা যদি অন্যান্য ফোনের সাথে তুলনা করি, স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার সাথে যদি তুলনা করি, তাহলে দুটো ফোনের ক্যামেরার তফাৎ কি আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছু ফটো স্যাম্পল রাখলাম আপনাদের জন্য, আপনারা এখান থেকে দেখে বুঝে নিন যে দুটো ফোনের কোনটাতে কিরকম ক্যামেরার ফটো আসছে, আউটপুট আসছে। তো আমরা যদি শুধু স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 4 এর কথা বলি, তাহলে এটা ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ ক্যামেরা আছে, কিন্তু সেই ফ্ল্যাগশিপ ক্যামেরাটা এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, স্যামসাং এর অন্যান্য ফ্ল্যাগশিপের থেকে পিছিয়ে আছে কোথাও গিয়ে। ভিডিওর ক্ষেত্রে স্যামসাং OIS এবারও দিয়েছে, তবে তার সাথে VIDS দিয়েছে, অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে ইমেজ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে স্যামসাং কিছু স্পেশাল কাজ করেছে। কেমন ভিডিও স্টেবিলিটি সেটা আপনারাই দেখে নিন। কিন্তু ক্যামেরা সত্যি কোন জায়গায় স্ট্যান্ড করছে, আমি বলবো যদি আমরা 10-এর মধ্যে নাম্বার দিই, তাহলে আইফোন 13 প্রো ম্যাক্সকে আমরা যদি 8.5 দিই, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাকে আমরা যদি 9 দিই, তাহলে এই ফোনটাকে আমরা 7 দেব। ক্যামেরার ক্ষেত্রে এটা 7 পাবে। এবার আসল জায়গা যে এই ফোনটা নেওয়া উচিত কিনা, কনক্লুশন কি? এই ফোনটার কনক্লুশনটা খুবই কনফিউজিং। যাদের কাছে পয়সা আছে তারা এই ফোনটা নির্দ্বিধায় নিতে পারেন। স্যামসাং এর ফোন বেশি বিক্রি হয় না আইফোনের থেকে, একটু হলেও তাদের ফ্ল্যাগশিপ পিছিয়ে থাকে একটাই কারণে, যে যাই বলুক ভিডিও বেটার, অমুক বেটার, তমুক বেটার, সিকিউরিটি বেটার, আমি বলবো আইফোন বিক্রি হওয়ার একমাত্র কারণ হচ্ছে আইফোন দেখিয়ে ফ্লেক্স করা যায়। আইফোন বার করলে লোকে জিজ্ঞাসা করে না এটা কি ফোন, কত দামি ফোন। স্যামসাং এর দামি ফোন বার করলে লোকে জিজ্ঞাসা করে যে বাহ এই ফোনটা তো দামি ফোন, কিন্তু এটা কি ফোন। এই ফোনটা যখন আপনি পকেট থেকে বার করবেন, তখন কিন্তু আপনি ফ্লেক্স করতে পারবেন। লোকে এসে জিজ্ঞাসা করবেন এটা কি ফোন, লোকে অবাক হয়ে দেখবে যে আপনি একটা ফোল্ডিং ফোন ইউজ করছেন। অর্থাৎ যাদের পয়সা আছে তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট ফোন। আইফোন অনেকদিন ইউজ করলেন, এবার এই ফোনটা ইউজ করতে পারেন, এবং সেখানে আপনি বোনাস হিসেবে পাবেন মাল্টিটাস্কিং এর এক্সপিরিয়েন্স, আরো অনেক বেটার কিছু। আর যারা একজন টেক এনথুসিয়াস্ট, যারা এই ফোনটা এক্সপিরিয়েন্সের জন্য নেবেন ভাবছেন, তাদের আমি বলবো যে এখনো এই টেকনোলজি পুরোপুরি ম্যাচিওর হয়নি। স্যামসাং প্রসেসিং এর মধ্যে দিয়ে আছে, স্যামসাং আরো ডেভেলপ করছে, আগের থেকে বেটার করছে, কিন্তু এখনো সম্পূর্ণ বেটার হয়নি। সফটওয়্যারের ক্ষেত্রে, ফ্লেক্স মোডের ক্ষেত্রে স্যামসাং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, কিন্তু এখনো ভিডিও দেখার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বা অন্যান্য ছোটখাটো বেশ কিছু ব্যাপারে আরো উন্নতি করার জায়গা রয়েছে। তো এই ফোনটা যারা কষ্ট করে হলেও কিনবেন তারা ঠকবেন না, কিন্তু তারা এর থেকে বেটার এক্সপিরিয়েন্স পাবেন সম্ভবত এর পরের জেনারেশনের যে ফোন আসবে সেখানে। তো একটু অপেক্ষা করে যাওয়া এখনো উচিত। আগের ফোনগুলোতে যে ভয়টা ছিল যে হ্যাঁ আমরা একটা ফোল্ডিং ফোন নিচ্ছি, সেটা টিকবে না, সহজে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, খারাপ হয়ে যাবে, এইবারের ফোল্ডিং ফোনে কিন্তু সেই ভয়টা নেই। স্যামসাং এই জায়গাটাকে ইমপ্রুভ করতে পেরেছে। আর এই ফোনের ব্যাপারে যত ব্যবহার করবে একজন মানুষ, সে তত বেশি জানতে পারবে। আমি আরো জানতে পারবো, যত জানবো আপনাদেরকে ভবিষ্যতে, হয়তো 1 মাস বাদে, 2 মাস বাদে বা 3 মাস বাদে আর কোনো ভিডিওতে অন্য কোনো সময় আবার সবকিছু জানাবো। আর তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।